নমস্কার, আমি প্রিয়াঙ্কা। গল্পবাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজ আপনাদেরকে শোনাবো গল্প রায় বংশের বড় বউ। গল্প লেখা ও গল্প পাঠে আমি প্রিয়াঙ্কা। গল্পটি শেষ অবধি শোনার অনুরোধ রইল। গল্পের সমস্ত কথা নেহাতি কাকতালীয়, তাই গল্পটিকে গল্পের ছলেই নেবেন। শুরু করছি আজকের গল্প রায় বংশের বড় বউ। বিয়ে করিস নে, প্রাণে মরবি, বাঁচতে চাইলে বিয়ে করিস নে। ধড়মড় করে বিছানায় উঠে বসলো আশা। ঘেমে নে একেবারে একসা। যেদিন থেকে আশার বিয়ে ঠিক হয়েছে রায়বাড়ির বড় ছেলের সাথে, সেদিন থেকে সে এই স্বপ্নটা দেখে যাচ্ছে। কোনো লাল কাপড় পরা, এক হাত ঘোমটা টানা, হাতে শাখা পলা, পায়ে আলতা, নূপুর পরা এক মহিলাকে আশা তার স্বপ্নে দেখে। মহিলার মুখ কখনো সে দেখেনি। স্বপ্নের মধ্যে আশাকে বিয়ে না করার জন্য সতর্কতা জারি করে। কে এই মহিলা? কেন সে নিত্যদিন আশার স্বপ্নে আসে? বনেদি বাড়ির একমাত্র উত্তরাধিকার ও তিরুপতি রায়ের একমাত্র পুত্র সন্তান দীনেশ রায়। তার প্রথম স্ত্রী 1 বছরের মাথায় মারা যায়। সবাই বলে সন্তান প্রসব করতে গিয়ে নাকি বড় বউ মারা যায়। আবার দীনেশের বিবাহ স্থির করা হলো শশীকান্ত দাসের একমাত্র আদরের কন্যা আশাপূর্ণা দাসের সাথে। দীনেশের থেকে আশা বেশ খানিকটা ছোট, কিন্তু রায়বংশের সুপাত্রের হাতে মেয়েকে পাত্রস্থ করে শশীকান্তবাবু শান্তিতে চোখ বুঝতে চান। সোমবার গোধূলি লগ্নে আশা আর দীনেশের বিয়ে সুসম্পন্ন হলো। শাশুড়ি মা বৌমার মুখ দেখে 1 জোড়া সোনার বালা পরিয়ে দিলেন। ঠাকুর শাশুড়ি একটা মোটা সোনার চেন দিলেন। আর শ্বশুরমশাই 1000-5 টাকা বৌমার হাতে দিয়ে বললেন, এই নাও বৌমা, তোমার যা পছন্দ কিনে নিও। সমস্ত নিয়মকানুন শেষ হবার পর আশাকে তার বাসর ঘরে পৌঁছে দিয়ে গেল তার রায়বাঘিনী ননদিনীরা। ফুল দিয়ে সাজানো খাটের মাঝখানে গলা পর্যন্ত ঘোমটা টেনে দুরু দুরু বুকে স্বামীর জন্য অপেক্ষা করছে আশা। হঠাৎ যেন তার মনে হলো খাটটা একটু দুলে উঠল। আবার পরক্ষণেই মন শান্ত করে সে ভাবল খাট দোলেনি, তার মনে হয় চোখটা জুড়ে এসছিল। বেশ কিছুক্ষণ পর দীনেশ ঘরে ঢুকলো। ছোট স্ত্রী আশাকে আদরে সোহাগে ভরিয়ে দিল দীনেশ। কিন্তু আশার বারবার মনে হচ্ছিল ওরা দুজন ছাড়াও তৃতীয় কেউ উপস্থিত আছে ওই ঘরে। 1 জোড়া চোখ যেন নজর রেখেছে ওই নবদম্পতির ওপর। আশা একবার দুরু দুরু বুকে জিজ্ঞেস করলো দীনেশকে, আচ্ছা, ঘরে অন্য কেউ নেই তো? মানে আপনার ভাই বোনেরা যদি দুষ্টুমি করে? আশাকে কথা শেষ করতে না দিয়েই দীনেশ বলল, কারো এত সাহস নেই যে আমার ফুলশয্যার ঘরে আড়ি পাতে। দীনেশের কথা শেষ হবার সাথে সাথেই টেবিল থেকে মাটির ফুলদানিটা মেঝেতে পড়ে টুকরো টুকরো হয়ে গেল। আশা চমকে উঠল। দীনেশ মুখে বিরক্তিসূচক আওয়াজ করে বলল, ওহ, এদের কাজ এত বাজে না। নিশ্চয়ই ফুলদানিটা টেবিলের একেবারে ধারে ছিল, হাওয়ায় পড়ে গেল। মধ্যরাতে আশার ঘুম ভেঙে গেল। তাকে শৌচাগারে যেতে হবে, কিন্তু একা একা যেতে তার ভীষণ ভয় করছে। এদিকে দীনেশও অঘোরে ঘুমোচ্ছে। আশা ভয়ে ভয়ে বিছানা ছেড়ে উঠে দরজা খুলে বেরোলো। চারিদিক ঘুটঘুটে অন্ধকার। দোতলায় আশার ঘর, তার শৌচালয়টি নিচতলায়। কোনো রকমের ভয়ে ভয়ে আশা শৌচাগারে পৌঁছলো। প্রতি মুহূর্তে তার মনে হতে লাগলো কেউ যেন তাকে অনুসরণ করছে, কেউ যেন কিছু বলতে চাইছে, কেউ যেন তার কানে কানে ফিস ফিস করে বলছে, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। ঢোক গিলে কোনো দিকে না তাকিয়ে সোজা নিজের ঘরে দৌড়ে চলে যায় আশা।
একটু তন্দ্রাচ্ছন্ন হতেই আবার কেউ যেন কানে কানে বলছে, যদি বাঁচতে চাও তাহলে পালাও এখান থেকে, না হলে মরবে। ভয়ে ধড়মড় করে বিছানায় উঠে বসলো আশা। আবার সেই একই স্বপ্ন, জানালা দিয়ে ভোরের আলো ঢুকছে। বিছানা ছেড়ে উঠল আশা, আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। কপালময় সিঁদুরে মাখামাখি, আঁচল দিয়ে সিঁদুরটা ঠিক করতে করতে চিরুনিটা পড়ে গেল টেবিল থেকে। নিচু হয়ে আশার চিরুনিটা কুড়োতেই আবার যখন উঠে দাঁড়ালো, আয়নায় কারোর প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু পরক্ষণেই মিলিয়ে গেল। স্নান সেরে ঘরে ফিরে আশা দেখল সদ্য বিবাহের বেনারসিতে কে যেন আগুন ধরিয়ে মেঝেতে ফেলে রেখেছে। প্রচণ্ড ভয় চিৎকার করতে থাকে আশা। বাড়ির সকলে ছুটে আসে। শাশুড়ি মা আশাকে শান্ত করার চেষ্টা করেন, জল খাওয়ান। এই রকম নিত্য নতুন ভয়ঙ্কর ঘটনা আশার সাথে ঘটতেই থাকে। সে বুঝতে পারে না এগুলো কেন হচ্ছে। অনেক রোজাগুনি দেখানো হয়, কিছুতেই কিছু কাজ হয় না। ইতিমধ্যে মাস 2 কেটে গেছে। আশা গর্ভবতী হয়েছে। এত মানসিক যন্ত্রণার মধ্যেও একটা খুশির খবর, আশা একটা কন্যা সন্তানের জন্ম দেয়। মেয়েকে নিয়ে আতুর ঘরে শুয়ে আছে সে। একটু চোখটা লেগে গেছে আশার। হঠাৎ শিশুটি কুকিয়ে কেঁদে উঠল। আশা চমকে তাকিয়ে দেখে তার স্বামী দীনেশ পৈশাচিক ভঙ্গিতে শিশুকন্যাকে হত্যা করার চেষ্টা করছে। আশা কিছু বুঝতে না পেরে স্বামীকে ঠেলে সরিয়ে শিশুটিকে বুকের মধ্যে চাপতে ধরে। দীনেশ হিংস্রভাবে এবার আশার গলা চেপে ধরে। হঠাৎ যেন এক অদৃশ্য ছায়ামূর্তি এসে দীনেশের গলা চেপে ধরে, তাকে শূন্যে তুলে ধরে। দীনেশ চিৎকার করে বলতে থাকে, বাঁচাও বাঁচাও। হঠাৎ আশার চোখের সামনে এক অবয়ব ফুটে ওঠে, ঠিক তার স্বপ্নে দেখা সেই নারী মূর্তি। নারী মূর্তিটি সারা দেহ থেকে আলোর ছটা বেরোচ্ছে। হাওয়ায় তার কেশরাশি এলোমেলোভাবে উড়ছে, চোখ দিয়ে ঠিকরে বেরোচ্ছে আগুন। নারী মূর্তিটি দীনেশের উদ্দেশ্যে বলে, তুই একটা বিকৃত অসুস্থ মনের মানুষ। যে সমাজে নারীকে দেবী রূপে পূজা করা হয়, সেই সমাজে তোর মতো একটা পিশাচ কন্যা সন্তানকে হত্যা করে। আমাকে আর আমার মেয়েকে তুই হত্যা করেছিস। সেই একই পাপ আমি আর তোকে করতে দেব না বাপি। এদিকে দীনেশ ছটপট করছে, এখনই বুঝি তার প্রাণটা বেরিয়ে যাবে। এবার নারী মূর্তিটার দিকে এগিয়ে এসে জিজ্ঞেস করে আশা, কে কে তুমি? নারী মূর্তি বলে, আমি হলাম স্বর্ণবালা। দাঁতে দাঁত চেপে উত্তর দেয় নারী মূর্তিটি, এই পপির প্রথম স্ত্রী কন্যা সন্তান জন্ম দেওয়ার অপরাধে আমাকে হত্যা করে। তাই তোমাকে অনেকবার সাবধান করেছিলাম, এমনকি ভয় দেখিয়েছিলাম যাতে তুমি এই বাড়ি ছেড়ে চলে যাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শোনোনি। এখন নিজের সন্তান নিয়ে পালাও এখান থেকে, যদি বাঁচতে চাও পালাও এক্ষুনি। শেষ হলো আজকের গল্প, রায়বাড়ির বড় বউরানী। গল্পটি কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, গল্পটিকে শেয়ার করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।